Quick properties or periodic properties of element. Periodic properties or periodic properties of element. মানে কোশ্চেনের যে কটা সেগমেন্টেশন আছে, মানে কোশ্চেনের কিছু সেগমেন্টেশন থাকে না, কোশ্চেনের সেগমেন্টেশন যে একটা কোশ্চেন কিসের বেসিসে হতে পারে, এরকম কিছু সেগমেন্টেশন আছে। যেমন ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ব্লক এলিমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন এলিমেন্ট, ওটা একটা সেগমেন্ট। তার মানে একটা স্টেম কেউ যদি চিন্তা করে যে আমি এই ওরিয়েন্টেড দিব, এর সাথে কিভাবে এ বি দিব সেটা পরের, কিন্তু আগে কি করবে, তার মাইন্ডসেট করবো যে আমি ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন মেটালের উপরে বেস করে স্টেমটা তৈরি করব, ওইটা চাই আমি। ঠিক এভাবে পিরিয়ডিক প্রপার্টিসটাকে আগে মাথায় নিবে যে পিরিয়ডিক প্রপার্টিসের বেস করে আমি এই স্টেমটা করব, আমি হাইব্রিডাইজেশনকে বেস করে স্টেমটা করব, আমি পোলারাইজেশনকে বেস করে স্টেমটা করব, আমি ইন্টারমলিকুলার ফোর্সকে বেস করে স্টেমটা করব। এইগুলো এক একটা সেগমেন্টেশন। ঠিক পিরিয়ডিক প্রপার্টিস হচ্ছে ওরকম একটা সেগমেন্টেশন, যে তোমার এই তোমার হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা করা যায় আর কি। আর তাছাড়া পিরিয়ডিক প্রপার্টিস দিয়ে কোশ্চেন করাটা একটু ইজি, সহজে করা যায়, কারণ যেহেতু এটা এলিমেন্ট দিয়ে করতে হয়, স্টেমে শুধু এলিমেন্ট থাকলেই তো চলে, ঠিক না? স্টেমে এলিমেন্ট কোনোভাবেই যদি মেনশন করে দিতে পারে কোনোভাবেই, তাহলে কিন্তু ইজিলি তোমার হচ্ছে গিয়া এই পয়েন্ট থেকে কোশ্চেন করা পসিবল। তো এই কারণে পিরিয়ডিক প্রপার্টিস দিয়ে কোশ্চেন হয় সবসময়। আচ্ছা, তো আসো যে আমরা সেই টপিকটাতেই এখন শেয়ার করতে যাচ্ছি, পিরিয়ডিক প্রপার্টিস। পিরিয়ডিক প্রপার্টিস এর মধ্যে ফার্স্টে যদি আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি পিরিয়ডিক প্রপার্টিস কি, তো পিরিয়ডিক প্রপার্টিস কি, সেই অ্যান্সারটা হচ্ছে এরকম যে যে প্রপার্টি গুলা রিপিট হয়, সহজ কথা, যে প্রপার্টি গুলা কি হয় একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে কি হয়, রিপিট হয়। মানে একটা পিরিয়ড থেকে তুমি যখন আরেকটা পিরিয়ডে ড্রাইভ দিবা, দেখবা যে এই পিরিয়ডে থেকে তুমি যা যা অবজারভেশন ছিল, ওই পিরিয়ডে দেখবা যে ওই একই অবজারভেশন। ফর এক্সাম্পল, ধরো সেকেন্ড পিরিয়ডের আয়োনাইজেশন এনার্জি তুমি দেখতে যাচ্ছ, সেকেন্ড পিরিয়ডের আয়োনাইজেশন এনার্জি দেখতে যায়, দেখলা যে লিথিয়াম থেকে বেরিলিয়াম মোর, তার থেকে বোরন লেস, এরপরে যায় কার্বন মোর, নাইট্রোজেন মোর, ফ্লোরিন মোর, অ্যান্ড নিয়ন হাইয়েস্ট। ও ইয়া, মাঝখানে কে রয়ে গেল, অক্সিজেন, অক্সিজেন লেস হয়ে তারপরে ফ্লোরিন মোর অ্যান্ড নিয়ন হচ্ছে হাইয়েস্ট। তার মানে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি ফলো করলা তুমি, এন্ড করে দেখলা যে যেই তুমি চেঞ্জটা দেখলা, অর্থাৎ থ্রু সেকেন্ড পিরিয়ড যখন তুমি গেলা, আচ্ছা, থ্রু সেকেন্ড পিরিয়ড যখন তুমি পাস করলা, থ্রু সেকেন্ড পিরিয়ড পাস করে যা যা তোমার চোখে পড়লো, তুমি যদি একই প্রপার্টি নিয়ে থার্ড পিরিয়ডের উপর দিয়ে যাও, দেখলা যে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন, সিলিকন থেকে ফসফরাস হয়ে সালফার হয়ে ক্লোরিন হয়ে আর্গন। মানে কি, অর্থাৎ সেকেন্ড পিরিয়ডে থ্রুতে যায় তুমি যেইভাবে তোমাকে মানে যেভাবে তুমি দেখছো আপ এন্ড ডাউন, থার্ড পিরিয়ডের উপর দিয়ে চলতে যায় দেখছো যে একই অবস্থা। দিস ইজ কল রিপিটেশন। এটাই হচ্ছে রিপিটেশন। আর যে প্রপার্টি গুলো এভাবে রিপিট করে পিরিয়ড থেকে পিরিয়ডে যখন আমরা ড্রাইভ দেই, যেই সকল প্রপার্টি এরকম রিপিট দেখতে পাই, ওইগুলোই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। দ্যাট আর পিরিয়ডিক প্রপার্টি। ওকে, তার মানে রিপিটিং প্রপার্টি হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। এখন সেই পিরিয়ডিক প্রপার্টিস গুলো কি, যেটা আমাদেরকে ডিসকাস করতে হবে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজটা হইতেছে একেবারে বলতে গেলে প্রাইম বেস, কারণ এইটাই হচ্ছে সবগুলোরে কন্ট্রোল করে অনেকটা। তো ফার্স্ট হলো অ্যাটমিক সাইজ, সেকেন্ড হলো আয়নিক রেডিয়াস, থার্ড হচ্ছে ডিসকাস করব আয়োনাইজেশন এনার্জি, ফোর্থ তোমাদের সাথে ডিসকাস হবে ইলেকট্রন অ্যাফিনিটি, ফিফথ ডিসকাস হবে হচ্ছে আয়ন ইলেকট্রন নেগেটিভিটি, সিক্স ডিসকাস হবে হচ্ছে মেল্টিং পয়েন্ট, এন্ড সেভেন্থ নাম্বারে ডিসকাস হবে মেটালিক প্রপার্টিজ।
সো এই 7 ক্যারেক্টার প্রপার্টিজ অফ প্রপার্টিজ আমরা ডিসকাস করব অ্যাজ পিরিয়ডিক প্রপার্টিজ, মানে অ্যাটমিক সাইজ ডিসকাস করব পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে, and across the period and in a group এটা কিভাবে চেঞ্জ হয় কিভাবে, আয়নিক রেডিয়াস কিভাবে চেঞ্জ হয়, আয়নাইজেশন এনার্জি চেঞ্জ হয় কিভাবে, এফিনিটি কিভাবে চেঞ্জ হয়, নেগেটিভিটি কিভাবে চেঞ্জ হয়, মেল্টিং পয়েন্ট কেমন করে চেঞ্জ হয়, মেটালিক প্রপার্টিজ কেমনে চেঞ্জ হয়। তো এই চেঞ্জ গুলো আমরা দেখবো। এর ভিতরে অনেক জায়গায় বেশ কিছু এক্সেপশনও আছে, and এক্সেপশনস গুলোই আসলে ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলে এই 7টা পয়েন্ট আমরা ডিসকাস করবো। ওকে, তো পিরিয়ডিক প্রপার্টিজ ডিসকাসের পরে কিন্তু পিরিয়ডিক প্রপার্টিজ এর একটা ফিডব্যাক দেওয়া হয় বা ফিডব্যাক নেওয়া হয়। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক শেষ হলে একটা ফিডব্যাক দেওয়া হয়। এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের ফিডব্যাকটা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে, আমি চেক করি নাই তোমরা আদৌ রেসপন্স করছো কিনা, আমি জানি না। করেছি স্যার, সাবমিট করেছি। করছো না? জি স্যার। সাবমিট করেছো না? জি স্যার। সাবমিট করছো, আমি কিন্তু খেয়াল করিনি। আমি ভাবছিলাম যে তোমাদের ক্লাসের আগে এটা দেখে নিব, কিন্তু আমার মনে ছিল না। আমি ক্লাস শেষে আবার চেক করবো। তোমরা যদি না করে থাকো, লিঙ্কটা গ্রুপে আছে এখনো, লিঙ্কটা গ্রুপে আছে, 10টা মাত্র এমসিকিউ আছে, যেটা তোমাদেরকে হেল্প করবে যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি সেটা বুঝতে একটু হেল্প করবে তোমাকে। তো যদি তোমরা না করে থাকো কেউ, তাহলে এটা আমি ক্লাস ছেড়ে দেওয়ার পরে, বেশি না 10-15 মিনিট টাইম লাগবে, ওটা জাস্ট একটু চেক করে দিয়ে সাবমিট করে দাও, আমি পরে চেক দিব। হ্যাঁ, স্যার পোলারাইজেশন কি পোলারাইজেশন কি পিরিয়ডিক প্রপার্টিজ এর মধ্যে পড়ে স্যার? না 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 না, পোলারাইজেশন তো কম্পাউন্ডের প্রপার্টি, এটা কম্পাউন্ডের প্রপার্টি। ওকে এখন স্যার। হচ্ছে এলিমেন্টের প্রপার্টি, এলিমেন্টের প্রপার্টি, আর ওটা হচ্ছে কম্পাউন্ডের। ওকে স্যার। আচ্ছা, তো স্টার্টিং হচ্ছে অ্যাটমিক সাইজ। আচ্ছা, অ্যাটমিক সাইজটা আসলে তোমার কোভালেন্ট রেডিয়াস থেকে নেওয়া হয়, কোভালেন্ট রেডিয়াস। তো অ্যাটমিক সাইজ অ্যাকচুয়ালি হচ্ছে কোভালেন্ট রেডিয়াসটা, অ্যাটমিক সাইজটা অ্যাকচুয়ালি কি কোভালেন্ট রেডিয়াস, অ্যাটমিক সাইজ হচ্ছে অ্যাকচুয়ালি কোভালেন্ট রেডিয়াস। রিমেম্বার, তোমরা যেভাবে চিন্তা করবা সেটা হচ্ছে যে, তোমরা যেভাবে থিঙ্ক করো তা হলো যে নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের ডিসটেন্স, এটা তোমরা এইভাবে চিন্তা করবা যে অ্যাটমিক সাইজ বলতে তোমরা যেটা বুঝতে চাও সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের ডিসটেন্স কত, পেরিফেরিটা কত। তো এটাই হচ্ছে অ্যাটমিক সাইজ অথবা অ্যাটমিক রেডিয়াস, নিউক্লিয়াস টু ইলেকট্রনের ডিসটেন্স, নিউক্লিয়াস টু লাস্ট ইলেকট্রন ডিসটেন্স, এটাকে তোমরা ধরো হচ্ছে অ্যাটমিক সাইজ হিসেবে। এইভাবেই তোমরা চিন্তা করবা, তাতে দোষের কিছু না, বাট অ্যাকচুয়ালি এটা ওরকম না। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে ইলেকট্রন তো আর কোথাও তোমার ফিক্স থাকে না, ইলেকট্রন তো এমন কিছু না যে ওটা একটা ইট পাথর বসায় রাখা আছে, ঠিক না? ইলেকট্রন তো একটা ক্লাউড, ইলেকট্রন তো হচ্ছে গিয়ে মুভ করে অল টাইম। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স কখনোই মাপা পসিবল না। যেটা করে সেটা হচ্ছে যে দুইটা নিউক্লিয়াসের ইন্টার নিউক্লিয়ার ডিসটেন্স বের করে, দুইটা কনজিকিউটিভ নিউক্লিয়াসের মধ্যে যে ইন্টার নিউক্লিয়ার ডিসটেন্স আছে ওইটা ডিটারমিন করে তারে এভারেজ করা হয়, অর্থাৎ half of distance between two consecutive nuclei, half of distance বা half distance of between two consecutive nuclei, অর্থাৎ দুইটা নিউক্লিয়াসের যে এভারেজ ডিসটেন্সটা, ওই ডিসটেন্সটার এই হাফ এর রেডিয়াস, ওই হাফ ওই অ্যাটমের রেডিয়াস, তাহলে কি হলো, এটাই অ্যাটমিক রেডিয়াস। এই জন্য এটাকে বলা হয় কোভালেন্ট রেডিয়াস। এটা হচ্ছে কোভালেন্ট রেডিয়াস। কেন? কারণ দুইটা অ্যাটম যখন এইভাবে অ্যাপ্রোচ করে, কখন অ্যাপ্রোচ করে? যখন তারা শেয়ার করে, ঠিক না? ওকে, সো দিস ইজ ওয়াই এটাকে বলা হয় কোভালেন্ট রেডিয়াস। রিমেম্বার, অ্যাটমিক রেডিয়াস অ্যাকচুয়ালি হচ্ছে কোভালেন্ট রেডিয়াস, অর্থাৎ যেটা এভারেজ ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ নিউক্লিয়াস, অর্থাৎ দুইটা নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্সের এভারেজ, ওটাই হচ্ছে এক একটা অ্যাটমের নিউক্লিয়াস, মানে তোমার হচ্ছে গিয়ে সাইজ, বা ওইটাই হচ্ছে তাদের রেডিয়াস, ওটা হচ্ছে তাদের রেডিয়াস। ওকে, এখন কথা হচ্ছে অ্যাটমিক সাইজ কিভাবে চেঞ্জ হয় অ্যাক্রস দ্য পিরিয়ড। অ্যাক্রস আ পিরিয়ড atomic সাইজ ডিক্রিজেস। আমরা এটা মানে একেবারেই 9-10 লেভেল থেকে দেখে আসতেছি, ঠিক না? যে অ্যাক্রস আ পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, অর্থাৎ একটা পিরিয়ডের লেফট থেকে যত রাইটে যাব আমরা, অ্যাটমিক সাইজ কি হবে? ডিক্রিজ হবে।
ফর এক্সাম্পল সোডিয়াম থেকে তুমি ম্যাগনেসিয়ামে যাচ্ছ, অ্যালুমিনিয়ামে যাচ্ছ, সিলিকনে যাচ্ছ, ফসফরাস, সালফার, ক্লোরিন হয়ে তুমি আর্গনে যাচ্ছ। তাতে করে অ্যাটমিক সাইজ কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। অ্যাটমিক সাইজটা ডিক্রিজ হচ্ছে। কেন ডিক্রিজ হচ্ছে? কারণ হচ্ছে একই পিরিয়ডে বা সেম পিরিয়ডে আমরা যত লেফট থেকে রাইটে যাই, একই অরবিটে ইলেকট্রন এন্টার করে, তাই না? একই অরবিট। যেমন হচ্ছে সোডিয়ামের যেমনি হচ্ছে থার্ড অরবিট, ঠিক আর্গন পর্যন্ত সেই থার্ড অরবিটটাই রিমেইনিং। তো একই অরবিটে নাম্বার অফ ইলেকট্রন শুধু ইনক্রিজ হতে থাকে, সেম অরবিট নাম্বার অফ ইলেকট্রনটা ইনক্রিজ হতে থাকে। তো সেম অরবিট হলে তো অনেকটা সেম ডিস্টেন্সই হবার কথা ছিল। সেম অরবিট সেই হিসেবে তো সেম ডিস্টেন্সে হওয়ার কথা ছিল। তা না হয়ে আরো কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ কেন হচ্ছে? সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার অফ ইলেকট্রন যখন ইনক্রিজ হয় অ্যান্ড সিমিলটেনিয়াসলি নিউক্লিয়াসের চার্জও তো বাড়ে, অর্থাৎ প্রোটন নাম্বারও তো ইনক্রিজ হয়। তো প্রোটন নাম্বার ইনক্রিজ হওয়া মানে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে। নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে আর নাম্বার অফ ইলেকট্রন ইন সেম অরবিট সেটাও ইনক্রিজ হচ্ছে। যার কারণে কি হচ্ছে? অ্যাট্রাকশন বাড়তেছে আপন ইলেকট্রন। তার মানে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন। তাহলে আপন ইলেকট্রন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি, ইলেকট্রন তত কি হবে? ক্লোজার হবে, ইলেকট্রন তত কাছে আসবে। দ্যাট মিনস তখনই কি হবে? তোমার ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স কমে যাবে। দ্যাট মিনস তখনই কি হবে? সাইজ ডিক্রিজ হবে। তাহলে ব্যাপারটা এরকম। তাহলে একটা পিরিয়ডের আমরা লেফট থেকে যত রাইটে যাচ্ছি, কেন অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়? বিকজ লেফট থেকে যত রাইটে যাচ্ছি আমরা, সেম অরবিটে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে, নিউক্লিয়াসে প্রোটন নাম্বার ইনক্রিজ হচ্ছে, যার কারণে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন আপন ইলেকট্রন সেটা ইনক্রিজ হচ্ছে। আর এই অ্যাট্রাকশন যত ইনক্রিজ হচ্ছে, সাইজ রেডিয়াস তত কমতেছে, যার কারণে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হচ্ছে। তার মানে একটা পিরিয়ডে, রিমেম্বার দিস, যে একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে সাইজ ডিক্রিজ হয়, একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাবা সাইজ তত ডিক্রিজ হয়, সাইজ তত ডিক্রিজ হয়। এন্ড দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইস্যু। এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এটা শুধু মাইন্ডে রাখো, হ্যাঁ, যে লেফট থেকে যত রাইটে যাবো সাইজটা কি হবে? ডিক্রিজ হবে। আর একই গ্রুপে, দ্যাট মিনস টপ টু বটম, গ্রুপের টপ টু বটম সেখানে সাইজ কি হয়? ইনক্রিজ হয়। গ্রুপে কি হয়? আবার ইনক্রিজ হয়। এন্ড গ্রুপে কেন ইনক্রিজ হয়? এটা তো ভেরি সিম্পল, কারণ গ্রুপে কি হয়? নতুন অরবিট অ্যাড হয়, নিউ অরবিট অ্যাড হয়। তাহলে নিউ অরবিট যদি অ্যাড হয়, তাহলে এক একটা নিউ অরবিটের কারণে তখন কি হবে? তোমার ডিস্টেন্স বাড়বে, নিউ অরবিটের কারণে সাইজ ইনক্রিজ হবে। তার মানে পিরিয়ডে লেফট থেকে রাইটে সাইজ ডিক্রিজ হয় আর গ্রুপে টপ থেকে বটমে সাইজ ইনক্রিজ হয়। তো এই হচ্ছে অ্যাটমিক সাইজের ট্রেন্ড, অর্থাৎ কিভাবে অ্যাটমিক সাইজ চেঞ্জ হয়। এটা হচ্ছে এনাফ টু নো বা এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাটমিক সাইজ কিভাবে চেঞ্জ হয়। সেকেন্ড যেটা, সেটা হলো যে আয়নিক রেডিয়াস। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমরা অ্যাটমিক সাইজ যেভাবে ডিফাইন করছো, আয়নিক রেডিয়াসের একই ডেফিনেশন, সেম ডেফিনেশন, একই ডেফিনেশন, শুধু ওখানে বলছো টু নিউক্লি কনজিকিউটিভ নিউক্লি টু অফ টু অ্যাটম, আর এখানে বলবা টু কনজিকিউটিভ নিউক্লি অফ টু আয়ন। এই আর কিছু না। অর্থাৎ এখানে তোমার কি হলো? আয়নের রেডিয়াস আয়নিক রেডিয়াস, আর ওটা অ্যাটমের রেডিয়াস অ্যাটমিক রেডিয়াস, বাট একই ব্যাপার। ইলেকট্রন থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কত, ঠিক আছে? সেটা আমরা কি করে করি? দুইটা কনজিকিউটিভ নিউক্লিয়াসের এভারেজ বের করি, সেটা আয়নিক রেডিয়াস বলি। তো আয়নিক রেডিয়াসের যেহেতু অ্যাটম না, এলিমেন্ট না, তাহলে এটা পিরিয়ডে কিভাবে চেঞ্জ হয়, গ্রুপে কিভাবে চেঞ্জ হয়, সেই কথাটা তো এখানে রিলেভেন্ট না, ঠিক আছে? কারণ এরা তো আয়ন, তো এখানে পিরিয়ড বা গ্রুপের কথাটা আসতেছে না। বাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা আমি এমসিকিউ দিয়ে বোঝাতে চাচ্ছি। এরকম একটা এমসিকিউ আসলো, সাপোজ যে হুইচ of the following is maximum, which of the following has maximum size, যে কার এরকম আর কি, বা সাইজ অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাক্সিমাম, এরকম যদি বলে, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং সাইজ ইজ ম্যাক্সিমাম, কার
সাইজ ম্যাক্সিমাম এন্ড তোমাকে আমি অপশন দিলাম। তোমাকে অপশন দেওয়া হলো সোডিয়াম পজিটিভ আয়ন, এস নেগেটিভ আয়ন, তারপরে হচ্ছে গিয়া ম্যাগনেসিয়াম হলো গিয়া 2+ আয়ন, আর অক্সিজেন হচ্ছে 2- আয়ন। এরকম ধরো অপশন গুলো দেয়া থাকলো। তাহলে আয়ন দেয়া থাকলে পরে তোমাকে মানে কিভাবে তোমরা অ্যান্সার করবা যে সাইজ কার ম্যাক্সিমাম এন্ড সাইজ কার মিনিমাম। দেখো আগে খেয়াল করবা যে সোডিয়াম প্লাস মানে তার কাছে এখন 10 ইলেকট্রন, মানে তার এ মাইনাস মানে তাও 10 ইলেকট্রন, এটা যখন তাও 10 ইলেকট্রন, এটা যখন তাও 10 ইলেকট্রন। তার মানে হচ্ছে যে এদের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন সেম। আগে খেয়াল করে নিবা যে সবার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন এখানে কি আছে, সেম আছে। সবার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন সেম। যদি এরকম হয় যে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন সেম, তাহলে তোমাদেরকে আমি বলি, আমার একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে যত প্লাস তত ছোট, আর যত মাইনাস তত বড়। এটা মনে রাখবা শুধু, যত প্লাস তত ছোট আর যত মাইনাস তত বড়। এখন আসো ওই কথা দিয়ে আমি কিভাবে এটা অ্যান্সার করবো। যখন বললো যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম সাইজ, কোনটা ম্যাক্সিমাম সাইজ আছে, তাহলে আমি পজিটিভ গুলাকে নিবই না, চিন্তাই করবো না, পজিটিভ বাদ। কারণ পজিটিভ যত প্লাস তত ছোট আর যত মাইনাস তত বড়, তার মানে প্লাস প্লাস তাদেরকে বাদ দিয়ে দিব। রইল হলো নেগেটিভ আয়ন। এখন নেগেটিভের মধ্যে দুইটা নেগেটিভ আয়ন আছে, একটা 1- আছে, একটা 2- আছে, কিন্তু আমি তো বলেছি যত মাইনাস তত বড়। তাহলে ফাইনালি অপশন হলো ডি। অপশন কারেক্ট অপশন হলো ডি। এভাবে আমরা ইজিলি বের করতে পারি। আচ্ছা, এবার তোমাকে বললো যে এরকম যে সাইজ ইজ মিনিমাম অফ হুইচ অফ দ্য ফলোইং। এরকম দিল এন্ড অপশন গুলো এমন দিল যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, ক্যালসিয়ামেরও 2+, আর সাথে দিল হচ্ছে তোমার F-। তাহলে তুমি খেয়াল করো যে তোমার যে কথা বলা হয়েছে যে যত প্লাস তত ছোট, যত প্লাস তত ছোট, তাহলে মাইনাসটা কনসিডার পাবে না, প্লাস 1 সেও কনসিডার পাবে না। কিন্তু এবার তো +2 দুইটা আছে, দুইটা +2 আছে, কিন্তু তাতেও তোমার কোনো প্রবলেম হবে না, কারণ এটাও 2+, ওটাও 2+। এখন তুমি কি এতটুকু বেসিক নাই যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম কোনটা ছোট? ম্যাগনেসিয়াম ছোট, ঠিক না? তো এটা তো পারা উচিত, তাই না? তাহলে তোমার কথা হচ্ছে যে কিভাবে তাহলে সলভ করতেছি আমরা। আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে, যে আমরা যদি বলে যে ম্যাক্সিমাম সাইজ খুঁজবো যে কোনটা নেগেটিভ এন্ড কোনটা মোর নেগেটিভ, আর মিনিমাম সাইজ দেখবো যে কোনটা পজিটিভ এন্ড কোনটা মোর পজিটিভ। কিন্তু কন্ডিশন কি, যেন সবার ইলেকট্রন সমান হয়। অর্থাৎ কারো ধরো এনার্জি লেভেলই যদি বেশি থাকে, তাহলে তো সেটা তার প্লাস মাইনাস দিয়ে কভার করা যাবে না। এনার্জি লেভেলই যদি তার একটা বেশি থাকে, তাহলে সেটা তার প্লাস মাইনাসে যাবে না, সে এমনিই বড়। কথা বুঝছো? এনার্জি লেভেল বেশি থাকলে সেটা এমনিতেই বড়। তাহলে এই এমসিকিউ আছে, ভেরি ফ্রিকোয়েন্ট এমসিকিউ, তো তোমরা খুব ইজিলি অ্যান্সার করে দিতে পারবে। এন্ড তোমাকে, তোমরা তো বুঝোই, তোমাদেরকে কেমন দিবে, অবশ্যই এনার্জি লেভেল চেঞ্জ করে দিবে না, কারণ ওরা তো বুঝাই যায় যে কে বড় ছোট। এনার্জি লেভেল সেম থাকার পরেই তো তোমাকে কোশ্চেনটা করে দেবে কে ছোট কে বড়, ঠিক না? এভাবে আয়নিক, তাহলে যত প্লাস তত ছোট, যত মাইনাস তত বড়। প্লাস হলে কি হয়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেড়ে যায়, তো সে ইলেকট্রন গুলোকে কাছে নিয়ে আসে। আর মাইনাস হলে কি হয়, মাইনাসের ইলেকট্রন মানে কি আরো দূরে সরে যায়, তো ডিস্টেন্স বেড়ে যায়। তো আসো এবার পিরিয়ডিক প্রপার্টিস এর যেটা থার্ড, সেটা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, তো আয়োনাইজেশন এনার্জিটা কি? তো আয়োনাইজেশন এনার্জিটা আমরা খুব ভালো করে জানি যে ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি,
এই যে 496 কিলোজুল পার মোল, এটা হচ্ছে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি। এই 496 কিলোজুল পার মোলটা হচ্ছে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি। তাহলে আয়নাইজেশন এনার্জি কিভাবে ডিফাইন করবা? এটা দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড। এটা একটা রিকোয়ার্ড এনার্জি, দ্যাট মিনস এই এনার্জি আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে, তাহলে আমাকে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে সিস্টেম কি করছে? অ্যাবজর্ব করছে না? আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে সিস্টেম কি করছে? অ্যাবজর্ব করছে। যেই সিস্টেমটা অ্যাবজর্ব করে সেগুলা এন্ডোথার্মিক, তার মানে এই সিস্টেমটা এন্ডোথার্মিক। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু রিমুভ 1 মোল ইলেকট্রন ফ্রম 1 মোল গ্যাসিয়াস অ্যাটম। 1 মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে 1 মোল ইলেকট্রন রিমুভ করতে গেলে কি করতে হয়? এনার্জি দিতে হয়। এখন কতটা এনার্জি দিতে হবে? ওটা আয়নাইজেশন এনার্জি, দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জি। তো এটা হচ্ছে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি, এটা হচ্ছে সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি। তো সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি হচ্ছে কি এত। একটু জেনে রাখো যে সোডিয়াম যখন প্লাস ফর্ম করে ফেলে তখন যদি আমরা চাই যে এটাকে সোডিয়াম 2 প্লাসে কনভার্ট করব বাই রিমুভিং অ্যানাদার মোল ইলেকট্রন, তাহলে ডেল এইচ এর অ্যামাউন্ট হয়ে যায় 4654 কিলোজুল পার মোল। এন্ড যেটা আনঅবটেইনেবল, এন্ড এটা ইম্পসিবল, এটা আনঅবটেইনেবল। এই কারণে যদি একটা কোশ্চেন আসে যে হোয়াই ইজ নট সোডিয়াম 2 প্লাস ফর্মড, আসে তো এটা যে সোডিয়াম 2 প্লাস কেন ফর্ম করে না। তাহলে আমরা এতদিন পর্যন্ত বলতাম যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন রিমুভ করে সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে তখন এটা নিয়ন লাইক ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায়, এটা স্টেবল হয়ে যায়। এই কারণে এটার নো মোর টেন্ডেন্সি টু ডোনেট ইলেকট্রন এনিমোর, এটার আর ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি থাকে না, যার কারণে 2 প্লাস ফর্ম করে না। বাট আজকে শুধু আরেকটু অ্যাড করলাম যে এর থেকে যদি ইলেকট্রন রিমুভ করতে হয় তাহলে অনেক বেশি এনার্জি দিতে হয়। এটাকে বলা হয় ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, আর এটাকে বলা হয় সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। অর্থাৎ কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিলে সেটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, তার কাছ থেকে আরেকটা ইলেকট্রন নিতে গেলে সেটা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। আর সোডিয়ামের সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা অনেক হাই, যার কারণে সোডিয়াম থেকে সেকেন্ড ইলেকট্রন নেওয়া পসিবল না। এন্ড এই কারণে সোডিয়াম 2 প্লাসও ফর্ম করে না। তো সোডিয়াম 2 প্লাস যে ফর্ম করে না তার কারণ হিসেবে আয়নাইজেশন এনার্জি একটা কারণ, এটা অ্যাড হলো আজকে থেকে। এখন আসলে যে আয়নাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয় পিরিয়ডে এন্ড গ্রুপে, অর্থাৎ পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাবা এটা কিভাবে চেঞ্জ হয়, এন্ড গ্রুপে টপ টু বটমেই বা এটা কিভাবে চেঞ্জ হয়। চেঞ্জের ডিসিশনটা আগে জানো, সেটা হচ্ছে যে অ্যাক্রস আ পিরিয়ড ionization energy is বা energy increases। এই ডিসিশনটা আগে মেক করো, তারপরে তার এক্সপ্লেনেশন চাও। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস, অর্থাৎ একটা পিরিয়ডে তুমি যত লেফট থেকে রাইটে যাবা আয়োনাইজেশন এনার্জি কি হবে? ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে? তার জন্য দুইটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর হলো তাদের অ্যাটমিক সাইজ, এন্ড আরেকটা ফ্যাক্টর হলো নিউক্লিয়ার চার্জ। তো টু ফ্যাক্টর, একটা অ্যাটমিক সাইজ ফ্যাক্টর, একটা নিউক্লিয়ার চার্জ ফ্যাক্টর। অ্যাটমিক সাইজ ফ্যাক্টরে যা বলতেছো যে আমরা যত লেফট থেকে রাইটে যাই অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয় বলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হয়। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত ইনক্রিজ হয় ইলেকট্রন রিমুভ করতে আমাকে তত বেশি এনার্জি দিতে হয়, যার কারণে আয়নাইজেশন এনার্জিও ইনক্রিজ হয়। আর নিউক্লিয়ার চার্জের পয়েন্টে কি বলতেছো যে লেফট থেকে আমি যত রাইটে যাই নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হয়। নিউক্লিয়াস চার্জ যদি ইনক্রিজ হয় তাহলে নিউক্লিয়াসের পাওয়ার ইনক্রিজ হয় বা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার যেটা সেটা ইনক্রিজ হয়, যার কারণে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে। তার মানে এইটার এই ইস্যুতেও নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে, এই ইস্যু দিয়েও বলবো যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে। এন্ড নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বাড়ে বা ইনক্রিজ হয় লেফট থেকে যত রাইটে যাই তত ইনক্রিজ হয়,
এন্ড তার কারণে লেফট থেকে যত রাইটে যাই আমাকে তত বেশি এনার্জি দিতে হয়, আর যত বেশি এনার্জি দিতে হয় আয়নাইজেশন এনার্জি তত বেশি। তার মানে হচ্ছে আমরা লিথিয়াম থেকে যাইয়া শুরু করে ফ্লোরিনে যদি শেষও করি, আর সোডিয়াম দিয়ে স্টার্ট করে আমরা যদি ক্লোরিনে যাইয়া শেষ করি, তাহলে দেখতে পাবো যে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি হচ্ছে লোয়েস্ট, ফ্লোরিনের হাইয়েস্ট। সোডিয়ামের পিরিয়ডে সোডিয়ামের লোয়েস্ট, ফ্লোরিনের হাইয়েস্ট। অর্থাৎ আমি যত রাইটে যাব, আর পিরিয়ডিক ট্রেন্ডটা কি? পিরিয়ডিক ট্রেন্ড হচ্ছে যে ইনক্রিজ হতে থাকে ইনক্রিজই হবে, ডিক্রিজ হতে থাকে ডিক্রিজই হবে। তাহলে লিথিয়ামটা যদি মিনিমাম হয় কোনো একটা কিছু, তাহলে ফ্লোরিন সেখানে ম্যাক্সিমাম। সোডিয়াম যদি কোনো কারণে কোনো কিছুতে মিনিমাম হয়, তাহলে ক্লোরিন সেখানে ম্যাক্সিমাম। এই কারণে উই ক্যান সে যে আমরা লেফট থেকে যত রাইটে যাব আয়নাইজেশন এনার্জি ততই কি হবে? ইনক্রিজ হবে। অন্যদিকে আমরা টপ থেকে যত বটমে যাব গ্রুপে, গ্রুপে সেটা কি হয়? ডিক্রিজ হয়। এন্ড গ্রুপে কেন ডিক্রিজ হয়? এটা একটা ইজি এক্সপ্লেনেশন। কারণ গ্রুপে আমি টপ থেকে যত বটমে যাব, অ্যাটমিক সাইজ তখন কি হয়? ইনক্রিজ হয়। অ্যাটমিক সাইজ ইনক্রিজ হওয়ার সাথে সাথে ইলেকট্রনের ডিসটেন্সটা কি হয়? বেড়ে যায়। ইলেকট্রনের ডিসটেন্স যত বাড়বে ইনক্রিজ হবে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তত কমবে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আপন ইলেকট্রন, ইলেকট্রন দূরে যাচ্ছে, এনার্জি লেভেলে অ্যাড হচ্ছে, সাইজ ইনক্রিজ হচ্ছে, তো সাইজ বাড়ার সাথে সাথে ইলেকট্রনের ডিসটেন্স বাড়তেছে, যার কারণে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কমতেছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যখন কমবে আমি সহজে ইলেকট্রন নিতে পারবো। তাইলে লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে যদি আসো, যে আমি কার কাছ থেকে সহজে ইলেকট্রন নিতে পারবো? সোডিয়ামের কাছ থেকে। ক্লোরিনে আসো, আমি কার কাছ থেকে সহজে নিতে পারবো? ক্লোরিনের কাছ থেকে, বিকজ তাদের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে আছে। তাহলে গ্রুপে আমরা যত বটমের দিকে যাব আয়নাইজেশন এনার্জিটা তত ডিক্রিজ হচ্ছে। তার মানে আয়নাইজেশন এনার্জির ট্রেন্ড কি? লেফট থেকে রাইটে ইনক্রিজ হয় আর টপ থেকে বটমে ডিক্রিজ হয়। বাট দেয়ার আর সাম এক্সেপশন, কিন্তু সেখানে কি আছে? কিছু এক্সেপশন আছে। আমরা এখন সেই এক্সেপশন গুলো ফলো করব। এক্সেপশনটা এভাবে বলা হয়ে থাকে যে একটা এক্সেপশন হলো যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি of beryllium, যেটা অ্যাটমিক নাম্বার 4, is higher than boron, যার অ্যাটমিক নাম্বার 5. First ionization energy of beryllium is higher than boron. তাহলে আমরা তো জানি যে লিথিয়াম থেকে বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন, দেন নিয়ন। এন্ড এটাও জানি যে লেফট থেকে আমরা যত রাইটে যাই আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস। তাহলে কেন বলতেছে যে এর আয়নাইজেশন এনার্জি মোর দেন ওরটা? বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি মোর দেন বোরন, so that this is an exception. এখন খুঁজতে হবে যে কেন এক্সেপশন। আর এইটা খুঁজে বার করা যাবে ইলেকট্রনিক কনফিগারেশন দেখে। ইলেকট্রনিক কনফিগারেশন অফ বেরিলিয়াম ইজ দিস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ বোরন ইজ দিস। সো বেরিলিয়াম এন্ড বোরন হচ্ছে এলিমেন্ট ইন সেম পিরিয়ড, এলিমেন্ট অফ সেম পিরিয়ড। আর সেম পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে, যার কারণে আয়নাইজেশন এনার্জিও বাড়ে। তো আয়নাইজেশন এনার্জি এই কারণে ইনক্রিজ হওয়ার কথা। এখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের কারণে মনে করো এর কাছ থেকে এর হলো গিয়ে ধরো 50 আর এর মনে করো হলো 75। নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে বা রেগুলার ট্রেন্ডে বেরিলিয়াম থেকে ধরো বেরিলিয়ামের কাছ থেকে ইলেকট্রন নিতে তোমাকে ধরো টাকা দিয়েছি, হিসাব করো যে ওর কাছ থেকে ইলেকট্রন নিতে তোমাকে 50 টাকা পে করতে হবে, আর ওর কাছ থেকে নিলে 75 টাকা পে করতে হবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে ওরে আমার আরো এক্সট্রা 50 টাকা দেয়া লাগতেছে বলে ফাইনালি ওর কাছ থেকে ইলেকট্রন নিতে আমাকে পে করতে হইতেছে 100 টাকা। আর এই 100 টাকার কারণে ওটা 75 এর থেকে বেশি হয়ে গেছে। এন্ড সেই বেশিটার কারণ হচ্ছে যে আমাকে তাকে এক্সট্রা টাকা দেওয়া লাগছে। এখন কথা হচ্ছে আমি তাকে কেন এক্সট্রা টাকা দিলাম। ঠিক এইভাবে ব্যাপারটা, যে বেরিলিয়াম থেকে বোরনের থেকে যে বেরিলিয়ামের মোর, সেটা হচ্ছে এক্সট্রার কারণে। বেরিলিয়াম থেকে বোরন থেকে যে বেরিলিয়ামের মোর এনার্জি দিতে হয় টু রিমুভ ইলেকট্রন, সেটা হচ্ছে কি বিকজ অফ এক্সট্রা এনার্জি।
এখন কথা হচ্ছে আমি কেন তাকে এক্সট্রা এনার্জি দিব, কারণটা হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা অনেক বেশি স্টেবল, তার কনফিগারেশনটা কি অনেক বেশি স্টেবল 2s2, যেটা হিলিয়ামের মতোই অনেকটা হিলিয়াম লাইক। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল স্টেবল, আর এই স্টেবিলিটির কারণে তাকে আমাকে কি করতে হয়েছে, ওই স্টেবিলিটিও ব্রেক করতে হয়েছে। তার মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তো ওভারকাম করবই, তার সাথে আবার অ্যাড হয়েছে তার স্টেবিলিটি, যার কারণে আমাকে কি করতে হয়েছে, ওই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের কারণে যতটুকু দেয়া লাগতো এনার্জি সেটা তো নর্মাল, বাট তার সাথে আমাকে তাকে এক্সট্রা এনার্জি দিতে হইতেছে টু ব্রেক দ্য স্টেবিলিটি, তার স্টেবিলিটিটাকে ব্রেক করার জন্য। ওই এক্সট্রা এনার্জির কারণে তখন দেখা যায় যে তার আয়োনাইজেশন এনার্জিটা মোর হয়ে যায়, এন্ড এই মোর হয়ে যায় আর সেটা বোরনকে এক্সিস্ট করে, বোরনকে এক্সিট করে, সেটা তখন তাকে পার করে চলে যায়, বোরনকে পার করে চলে যায়। কিন্তু একটা ব্যাপার সাবধান করে দেই, সেটা হচ্ছে সে কিন্তু শুধু বোরনকে হারাইছে, অর্থাৎ তার যে এক্সট্রা তার কারণে সে বোরনকে পিছনে ফেলছে, তারপরে কিন্তু ওদেরকে আর ফেলতে পারে নাই। এমন না যে মানে তার বেশি মানে বোরনের থেকেই বেশি, তার বেশি মানে সেটা কার্বন থেকে না, নাইট্রোজেন থেকে না, অক্সিজেন থেকে না, ঠিক আছে? তো বেরিলিয়ামের যেটুকু মোর সেটা বোরনের থেকে মোর, সেটা বোরন থেকে মোর, রিমেম্বার দিস। সো দ্যাট বেরিলিয়াম আর বোরন থাকলে বেরিলিয়ামের মোর, বেরিলিয়াম বোরন থাকলে বেরিলিয়ামের মোর, এমনটা আর কি। তাহলে এইটার কারণটা হচ্ছে কি স্টেবিলিটি অফ বেরিলিয়াম বা স্টেবিলিটি অফ ইলেকট্রনিক কনফিগারেশন অফ বেরিলিয়াম। ঠিক একই রকম একটা ব্যাপার আছে হচ্ছে, একই রকম ব্যাপারটা হচ্ছে 2 নম্বর, সেটা হলো গিয়া বলা হয় যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি of nitrogen 7 is higher than oxygen 8. নাইট্রোজেনের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে মোর। তো নাইট্রোজেন হলো 7, যেটার কনফিগারেশন 1s2 2s2 and 2p3। অক্সিজেনের হলো 8, যেটা 1s2 2s2 and 2p4। তাহলে একই ঘটনা, এর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ওভারকাম করতে মনে করো আমাকে 100 টাকা দিতে হবে, ওর নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ওভারকাম করার জন্য ধরো 125 টাকা দেওয়া লাগবে, 125। কিন্তু ওর স্টেবিলিটির কারণে সে আরো দাবি করলো 50, হয়ে গেল 150। ওই 150 125 কে তখন পিছনে ফেলে দিচ্ছে। এই কারণে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি মোর দেন অক্সিজেন, এন্ড হুইচ ইজ অ্যান এক্সেপশন। এটা একটা এক্সেপশন, কারণ এটা তো ট্রেন্ড না, ট্রেন্ড তো হলো কমার কথা, মানে মানে ওই দিকে ইনক্রিজ হওয়ার কথা। বাট নাইট্রোজেন কেন বেশি? কারণ নাইট্রোজেনকে এক্সট্রা এনার্জি দেওয়া লাগে। কেন দেওয়া লাগবে? কারণ নাইট্রোজেন হ্যাজ হাফ ফিল্ড অরবিটাল, নাইট্রোজেন হ্যাজ হাফ ফিল্ড অরবিটাল, তার কারণে তাকে এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে। তো ওই এক্সট্রার কারণে তার অক্সিজেনের যেটা আয়োনাইজেশন এনার্জি বেশি। So, in between beryllium and boron and in between nitrogen and oxygen, this question is very important. This is very important question. And তাহলে আলটিমেট কি হলো, ফাইনালি কি দেখো তো, তার মানে হচ্ছে যে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি কার, যে সবচেয়ে রাইটে নিয়ন, তারপরে কার কার তারপরে কার পজিশন ফ্লোরিন, ফ্লোরিনকে কি কেউ ওভারকাম করছে? ফ্লোরিনকে করেনি, তাহলে ফ্লোরিনের জায়গায় আছে। তারপরে কার থাকার কথা ছিল? অক্সিজেনের, কিন্তু অক্সিজেনকে কে করছে? নাইট্রোজেন ওভারকাম করে ফেলছে, তাহলে নাইট্রোজেন তখন মানে অক্সিজেনের জায়গাটা নিয়ে নিছে নাইট্রোজেন। তারপরে কে চলে আসছে? অক্সিজেন। এরপরে নর্মালি কে আছে? কার্বন। কার্বনের পরে আসবার কথা ছিল বোরনের, সেই জায়গায় চলে আসছে কে? বেরিলিয়াম। তারপরে দেখা পাইছে কার? বোরনের। এবং সবচেয়ে কম কার? লিথিয়ামের। তার মানে সবচেয়ে কম লেফটে, হাই, আর সবচেয়ে বেশি কিন্তু রাইটেই, মাঝখানে যত গ্যাঞ্জাম। তো ট্রেন ঠিক আছে, ইনক্রিজিং ট্রেন, অর্থাৎ লেফট থেকে রাইটে ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা মনে রাখবা, এটা মনে রাখবা। এখন তোমাকে ধরো দুইটা এমসিকিউ দেওয়া হলো। একটা এমসিকিউ বললো যে আয়োনাইজেশন এনার্জি of which of the following
is highest, যারা ফলোইং তাদের মধ্যে হাইয়েস্ট। অপশন এ বেরিলিয়াম, অপশন বি বোরন, অপশন সি নাইট্রোজেন এন্ড অপশন ডি অক্সিজেন। এখানে কোনটা অ্যান্সার বলো? এখানে কোনটা অ্যান্সার? নাইট্রোজেন স্যার, নাইট্রোজেন। হ্যাঁ, তাও এটাতে অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। এটার অ্যান্সার হচ্ছে আচ্ছা স্যার, নাইট্রোজেন, ঠিক না? স্যার এটা কি শুধু এই পিরিয়ডেই শুধু এক্সেপশন, মানে না না এর না, পরের পিরিয়ডে? হ্যাঁ, আমি বলতাম ঠিক একই আচ্ছা ঘটনা ওই পরের পিরিয়ডে আছে। যেমন এখানে সোডিয়াম থাকার কথা, সোডিয়ামই আছে। তারপরে ম্যাগনেসিয়ামের আসার কথা না, সোডিয়ামের পরে হচ্ছে গিয়া তোমার হলো গিয়া ইয়ে মানে ও এদিক থেকে শুরু করলে ভালো। আর্গন, আর্গনের পরে কে আছে? ক্লোরিন ঠিকই আছে, কিন্তু ক্লোরিনের পরে যে যে ইয়ে আসবে না সালফার, ক্লোরিনের আগে যে হলো গিয়ে আসবার কথা ছিল সালফার, না এসে আসবে ফসফরাস, এই যে নাইট্রোজেনের সাথে মিল করে। তারপর অক্সিজেনের সাথে যে সে সালফার, কার্বনের সাথে কে ছিল? সিলিকন। এরপরে চলে আসছে কে? ম্যাগনেসিয়াম, এরপরে অ্যালুমিনিয়াম এন্ড এরপরে সোডিয়াম। একই ঘটনা, অর্থাৎ আর্গন পরে ক্লোরিন, নিয়ন পরে ফ্লোরিন, ক্লোরিনের পরে সালফার না আইসা ফসফরাস, ফ্লোরিনের পরে অক্সিজেন না আইসা নাইট্রোজেন। তারপরে এইদিকে সিলিকনের পরে অ্যালুমিনিয়াম না আইসা ম্যাগনেসিয়াম, কার্বনের পরে বোরন না আইসে বেরিলিয়াম। তার মানে যা হয়েছে সেকেন্ড পিরিয়ডে তা হয়েছে থার্ড পিরিয়ডে। জি ওকে, স্যার। তো এটা যদি আমি থার্ড পিরিয়ড থেকে অপশন নিতাম, তাহলে এখানে কাকে রাখতাম? ম্যাগনেসিয়ামকে, অ্যালুমিনিয়ামকে, ফসফরাসকে, সালফারকে। তখন তোমার অ্যান্সার হইতো ফসফরাস। অর্থাৎ বেরিলিয়াম ওভারকাম করছে সে তো বোরনকে, সে তো আর নাইট্রোজেন অক্সিজেনকে ওভারকাম করে নাই, রাইট না? আর আরেকটা এমসিকিউ যদি এরকম দেয়, হুইচ ওয়ান ইজ কারেক্ট অর্ডার অফ আয়োনাইজেশন এনার্জি? হুইচ ওয়ান ইজ কারেক্ট অর্ডার অফ আয়োনাইজেশন এনার্জি? এন্ড তখন অপশনে দেই এ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, বেরিলিয়াম, বি ফ্লোরিন, নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন, সি নাইট্রোজেন, ফ্লোরিন, বেরিলিয়াম, অক্সিজেন, অপশন ডি ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম। কোনটা কারেক্ট? ডি স্যার, অপশন ডি। তাহলে বুঝে গেছে অপশন হুম। ডি ইজ কারেক্ট। অপশন ডি কারেক্ট, ঠিক না? অপশন ডি হচ্ছে কারেক্ট। তো এই হচ্ছে গিয়ে তোমার মানে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে পরে এগুলো তখন বোঝা যায়, অ্যান্সার করা যায়। ওকে, 1.64 হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি ফলো করো, ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, তো ইলেকট্রন অ্যাফিনিটিটা কি? ফর এক্সাম্পল বুঝিয়ে দিতে পারবো, ক্লোরিন প্লাস ইলেকট্রন ক্লোরাইড আয়ন প্লাস del is equal to minus 348 কিলোজুল পার মোল। ফলো করো। তাহলে এবার হচ্ছে del is নেগেটিভ, তার মানে এবার হিট বা এনার্জি প্রডিউস হচ্ছে, এনার্জি ইভলভ হচ্ছে, এনার্জি প্রডিউস হচ্ছে। সো দ্যাট এবার কি বলবা? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভড, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভড when 1 mole of electron, 1 mole of electron is added in the outermost shell of a gaseous atom. The amount of energy which is produced or which is evolved when 1 mole of electron is added in the outermost shell, outermost orbit of a gaseous, of 1 mole of gaseous atom. This is called
ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটিটাও একটা এনার্জি, এন্ড এটাকে বলা হয়ে থাকে ইলেকট্রন গেইনিং এনার্জি, অর্থাৎ ইলেকট্রন গেইন করলে যে এনার্জি প্রডিউস হয় সেই এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জি যেমনি এনার্জি, অ্যাফিনিটিটাও তেমনি একটা এনার্জি। তো ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে দিস টাইপ অফ এনার্জি, যেটা ইভলভ হয় এন্ড এটাও অ্যাক্রস আ পিরিয়ড ইনক্রিজেস। অ্যাফিনিটিটাও কি হয়, একটা পিরিয়ডে তুমি লেফট থেকে রাইটে গেলে ইনক্রিজ হয়, অ্যাফিনিটিটাও কি হয়, ইনক্রিজ হয়। ফর এক্সাম্পল সোডিয়াম দিয়ে শুরু হয়ে ক্লোরিন দিয়ে শেষ হবে, তাহলে সোডিয়ামের অ্যাফিনিটি হচ্ছে লোয়েস্ট আর ক্লোরিনের অ্যাফিনিটি কি হাইয়েস্ট। সোডিয়ামের অ্যাফিনিটি লোয়েস্ট এন্ড ক্লোরিনের অ্যাফিনিটি হচ্ছে হাইয়েস্ট। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরে এটাও তো ডিপেন্ড করবে। আর মনে রাখবা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কোথায় সবচেয়ে বেশি, এখানে না, ক্লোরিনের মধ্যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হচ্ছে হাইয়েস্ট। তাহলে ক্লোরিনের মধ্যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হাইয়েস্ট যখন, তখন আমি যদি ইলেকট্রন সরাতে চাই তাহলে আমাকে বেশি এনার্জি দিতে হবে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যেহেতু তার হাইয়েস্ট, তো আমাকে ইলেকট্রন সরাতে গেলে আমাকে বেশি এনার্জি দিতে হবে, তার মানে আয়োনাইজেশন এনার্জি তার বেশি। আবার সে যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে তার থেকে আবার বেশি এনার্জি প্রডিউস হবে। তাহলে তো একই হইল। তার মানে যার থেকে ইলেকট্রন সরাতে আমাকে বেশি এনার্জি দিতে হবে, সে যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে আবার সে বেশি এনার্জি দিতেও পারবে আমাকে। তারপরে যার আয়োনাইজেশন এনার্জি মোর তার অ্যাফিনিটিও মোর, অর্থাৎ যার কাছ থেকে ইলেকট্রন নিতে বেশি এনার্জি দিতে হবে সে যখন নিজে ইলেকট্রন নিবে তখন বেশি এনার্জি আমাকেও দিবে। আবার যার কাছ থেকে ইলেকট্রন নিতে আমাকে কম এনার্জি দিতে হবে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পরে আমাকে কম এনার্জি দিবে। কোয়াইট ন্যাচারাল একটা ব্যাপার। তাহলে তার ইলেকট্রন যেহেতু দেয়ার টেন্ডেন্সি বেশি, তার মানে তার কাছ থেকে সহজে নেওয়া যায়। আর তার যেহেতু ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম, তার মানে সে নিতে চায় না, এনার্জি কম প্রডিউস হয়। ব্যাপারটা এরকম। এই জন্য মনে রাখবা লেফট থেকে রাইটে গেলে আয়োনাইজেশন এনার্জি যেমন ইনক্রিজ হয়, অ্যাফিনিটিও ইনক্রিজ হয়। কারণ দুইটাই ডিপেন্ড করে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরে। আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বাড়বে অ্যাফিনিটিও বাড়বে, আয়োনাইজেশন এনার্জিও বাড়বে। তার মানে এর আয়োনাইজেশন এনার্জি লো, অ্যাফিনিটিও লো। আয়োনাইজেশন এনার্জি লো, এই কারণে সে ইলেকট্রন ডোনেট করবে। অ্যাফিনিটি লো, এই জন্য সে অ্যাকসেপ্ট করবে না। একই তো কথা হলো, যে ডোনেট করবে সে কেন অ্যাকসেপ্ট করবে? এর আয়োনাইজেশন এনার্জি বেশি, ডোনেট করবে না। ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, অ্যাকসেপ্ট করবে। একই তো হইলো, যে ডোনেট করবে না সে তো অ্যাকসেপ্টই করবে, যে ডোনেট করবে সে অ্যাকসেপ্ট করবে না, আর যে অ্যাকসেপ্ট করবে সে ডোনেট করবে না। ঠিক আছে, সো একই রেজাল্ট পাচ্ছি আমরা। আয়োনাইজেশন এনার্জি লো, অ্যাফিনিটিও লো। আয়োনাইজেশন এনার্জি বেশি, অ্যাফিনিটিও বেশি। সো দ্যাট উই মাস্ট এগ্রি উইথ দিস, যে আমরা লেফট থেকে যত রাইটে যাব আয়োনাইজেশন এনার্জিও বাড়বে, অ্যাফিনিটিও বাড়বে। দুটোরই কারণ হচ্ছে তোমার নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়া। অন্যদিকে ঠিক একইভাবে আমরা যত টপের থেকে বটমে যাব গ্রুপে, যত ডাউনে যাব আমরা আয়োনাইজেশন এনার্জি যেমন ডিক্রিজ হয়, অ্যাফিনিটিও ডিক্রিজ হবে। কেন অ্যাফিনিটি ডিক্রিজ হবে? কারণ সাইজ একই গ্রুপে যত আমি ডাউনে যাব তত সাইজ বাড়বে, সাইজ অফ অ্যাটম ইনক্রিজ হবে। আর সাইজ অফ অ্যাটম যদি ইনক্রিজ হয় তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ডিক্রিজ হবে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ডিক্রিজ হওয়ার সাথে সাথে অ্যাফিনিটিটাও ডিক্রিজ হবে। তার মানে গ্রুপে অ্যাফিনিটি ডিক্রিজ হয়, পিরিয়ডে অ্যাফিনিটি ইনক্রিজ হয়। তার মানে অ্যাফিনিটির এটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। এখন এই অ্যাফিনিটিতেও একটা এক্সেপশন আছে, আর যেটা ভেরি ইম্পর্টেন্ট এক্সেপশন। অ্যাফিনিটিতেও এক্সেপশন আছে, এন্ড যেটা কিনা ভেরি ইম্পর্টেন্ট এক্সেপশন। আর তাহলে এরকম ইলেকট্রন অ্যাফিনিটি
of fluorine is less than chlorine. Very important. Very important. Electron affinity of fluorine is less than chlorine. Electron affinity of fluorine is less than chlorine. অর্থাৎ ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের অ্যাফিনিটি লেস, যেটা হওয়ার কথা ছিল না। ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের লেস দ্যান ক্লোরিন। দেখো তো, ফ্লোরিন 9 1s2 2s2 2p5, ক্লোরিন 17 যেটাকে বলা হয় 1s2 2s2 2p6 3s2 and 3p5। ফ্লোরিন and ক্লোরিন এরা হচ্ছে এলিমেন্ট অফ সেম গ্রুপ, and ডাউনে অ্যাফিনিটি তত কম হওয়ার কথা। whereas ফ্লোরিনের অ্যাফিনিটি ক্লোরিনের চেয়ে কম, আর ফ্লোরিনের অ্যাফিনিটি ফ্লোরিনের চেয়ে মোর। কোশ্চেন যদি এমন করে যে ক্লোরিনের অ্যাফিনিটি মোর কেন, তাহলেও তুমি অ্যান্সার করবা ফ্লোরিনের অ্যাফিনিটি লেস কেন। কারণ ফ্যাক্ট হচ্ছে ফ্লোরিনের অ্যাফিনিটি লেস বা রিডিউস হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। ফ্লোরিনের অ্যাফিনিটি কেন ডিক্রিজ হয় সেটা খুঁজতে হবে কারণ। তাহলে একটা গ্রুপে যত আমরা টপ টু বটমে যাই, মুভ করি, তত অ্যাফিনিটি ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু সেখানে ফ্লোরিনের অ্যাফিনিটি হচ্ছে ক্লোরিনের চেয়ে কম। অথচ ফ্লোরিনের সাইজ কম, ফ্লোরিনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কিন্তু বেশি। ফ্লোরিনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, তো তার অ্যাফিনিটি মোর হওয়ার কথা, কিন্তু অ্যাফিনিটি তার কমে গেছে। কি কারণে কমছে সেটা এখন বুঝতে হবে, কেন কমলো। শোনো, তোমার অ্যাফিনিটি হইতেছে রেজাল্ট অফ অ্যাট্রাকশন। অ্যাফিনিটি বেশি মানে অ্যাট্রাকশন বেশি, অ্যাফিনিটি বেশি মানে অ্যাট্রাকশন বেশি। এখন অ্যাফিনিটি কমে গেছে মানে কি? অ্যাট্রাকশন কমে গেছে? অ্যাট্রাকশন কমে যায়নি। এখানে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হলো রিপালশন। কি আসছে? একটা রিপালসিভ ফোর্স কাজ করতেছে এখানে। অর্থাৎ রিপালশন এসে অ্যাট্রাকশনটাকে কি করে দিছে? নিউট্রালাইজ করে দিছে কিছুটা। রিপালশনটা এসে অ্যাট্রাকশনের যে মানে যে পরিমাণ অ্যাট্রাকটিভ ফোর্স থাকার কথা ছিল সেটাকে অনেকটাই কি করে দিছে? রিডিউস করে দিছে। কে করে দিছে? রিপালশন। তার মানে ফ্লোরিনের অ্যাট্রাকশন কমে গেছে, সেটা বিকজ অফ রিপালশন। ফ্লোরিনের অ্যাফিনিটি কমে গেছে মানে অ্যাট্রাকশন কমে গেছে, অ্যাট্রাকটিভ ফোর্স কমে গেছে মানে কেন কমছে? সেটা বিকজ অফ রিপালশন। এখন সেই রিপালশন কেন ওভার ফ্লোরিন সেটাই খোঁজো। এটা কারণ হিসেবে দেখানো হয়েছে যে ফ্লোরিনের যে ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন গুলা ব্যালেন্স শেলে, সেগুলো সেকেন্ড অরবিটে আছে, সেকেন্ড এনার্জি লেভেলে। ফ্লোরিনের যে ব্যালেন্স শেল বা ফ্লোরিনের যে ইলেকট্রন, এটা প্রেজেন্ট আছে হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেলে। এগুলো প্রেজেন্ট কোথায়? সেকেন্ড এনার্জি লেভেলে। এখন সেকেন্ড এনার্জি লেভেল সাইজটা হচ্ছে অনেক ছোট, অনেক স্মল সাইজ। সেকেন্ড এনার্জি লেভেল খুব ছোট, কারণ তোমরা জানো যে সেকেন্ড এনার্জি লেভেলে ইলেকট্রন থাকতে পারছে কয়টা? 8টা। সেকেন্ড এনার্জি লেভেলে ইলেকট্রন অ্যাবিলিটি মানে ইলেকট্রন কয়টা অ্যাকোমোডেট করতে পারে? 8 ইলেকট্রন। তো 8 ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারলে সেখানে অলরেডি 7 ইলেকট্রন আছেই। তো যেটা একটা স্মল অরবিট, আর যেখানে অলরেডি 7 ইলেকট্রন আছে, যার কারণে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি। ইলেকট্রন ডেনসিটি বেশি বলে তখন যখন ফ্লোরিন ইলেকট্রন এক্সেপ্ট করে ফ্লোরাইড হয়, তখন যে ইলেকট্রনটা সে একসেপ্ট করলো, ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে যতটুকু অ্যাট্রাকশন আছে সেটা কিছুটা কমে যায় রিপালশন অফ ইনার ইলেকট্রনের কারণে, অর্থাৎ এদের রিপালশনের কারণে। আর যেটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। এন্ড এটাকে কি বলা হয়? এটাকে বলে শিল্ডিং এফেক্ট। দ্যাট মিনস কোনো আউটার ইলেকট্রন বা কোনো একটা ইলেকট্রন যদি ইনার ইলেকট্রন দিয়ে রিপালশন হয়, কোনো একটা ইলেকট্রনের প্রতি ইনার ইলেকট্রনের যদি কোনো রিপালশন কাজ করে, তাহলে ওটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট।
এন্ড এই শিল্ডিং এফেক্টের কারণে ফ্লোরিনের অ্যাট্রাকশনটা কমে যায়, আর যার কারণে অ্যাফিনিটিও কমে যায়। যেহেতু ফ্লোরিনের অ্যাফিনিটি কমে যায় তাই এটা ফ্লোরিনের চেয়ে কম, আর ফ্লোরিনের যেহেতু কমে যায় তাই ক্লোরিনের বেশি। ব্যাস, এখানে ক্লোরিন আলোচনাই নাই, ডিসকাশনের মধ্যেই অনেক অলমোস্ট নাই, কারণ ক্লোরিনের ইলেকট্রন থার্ড এনার্জি লেভেলে, যেটা হচ্ছে যেখানে ওইরকম কোনো এক্সট্রিম রিপালশন কাজ করে না, এন্ড দিস ইজ ওয়াই ফ্লোরিনের অ্যাফিনিটিটা মোর দেন ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের অ্যাফিনিটি কেন ডিক্রিজ হয়, এটাই তোমার এক্সপ্লেনেশনের মেইন পার্ট। তার কারণ হিসেবে দেখাবা যে ফ্লোরিনের সাইজ স্মল, সেকেন্ড এনার্জি লেভেলে 7 ইলেকট্রন, ডেনসিটি বেশি, যার কারণে রিপালশন কাজ করে, এন্ড দিস টাইপ অফ রিপালশনকে আমরা বলি শিল্ডিং ইফেক্ট। এন্ড এই শিল্ডিং ইফেক্টের থাকার কারণে ফ্লোরিনের অ্যাফিনিটি বা নিউক্লিয়াস অ্যাট্রাকশন কিছুটা নিউট্রালাইজ হয়ে যায়, যার কারণে তার অ্যাফিনিটি কমে যায়, এন্ড তার অ্যাফিনিটি যেহেতু কমে যায় এই জন্য তার ক্লোরিন চেয়ে কম, এই জন্য তার ক্লোরিন চেয়ে কম মেইনলি। তাহলে এখন যদি তোমাকে বলে যে অ্যাফিনিটি কার সবচেয়ে বেশি, মানে একটা এমসিকিউ দিল, তাহলে সেখানে অ্যান্সার হবে কি? ক্লোরিন। কারণ অ্যান্সার হতে পারতো কে? ফ্লোরিন, কিন্তু যেহেতু ফ্লোরিন জায়গা ছেড়ে দিছে তাহলে আলটিমেট কে হবে বেশি? ফ্লোরিন। তাহলে এটাও তো খুব কমন একটা এমসিকিউ যে বলবে যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট, তাহলে সেখানে অ্যান্সার হবে ক্লোরিন। রিমেম্বার, ক্লোরিন যার অ্যাফিনিটি সবচেয়ে বেশি। এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, 5। এরপরে যেটা সেটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আয়োনাইজেশন এনার্জি এটাও একটা টাইপ অফ এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি ওটাও একটা টাইপ অফ এনার্জি। একবার এনার্জি মানে রিকোয়ার, আর একবার হচ্ছে এনার্জি প্রডিউস। তো এনার্জির দুইটা চান্সই, হয় ডেল এস পজিটিভ নয় ডেল এস নেগেটিভ। তো এনার্জি নিয়ে আর কোনো কিছু নাই। ইলেকট্রোনেগেটিভিটি তাহলে কি? ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশনটা একটু দিয়ে লিখতে চাই। ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন হচ্ছে দ্য রিলেটিভ চার্জ of the relative charge of atoms in a covalent bond upon bond electrons is called electronegativity. ওটাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই ব্যাপারটা কি? ধরো একটা এ অ্যাটম আর একটা বি অ্যাটম, যারা কোভালেন্ট বন্ড ফর্ম করছে, যারা কোভালেন্ট বন্ড ফর্ম করে তাদের বিটুইনে দুইটা ইলেকট্রন থাকে, বন্ড ইলেকট্রন। এখন এই বন্ড ইলেকট্রনের প্রতি এ নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে, বি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে, কম বেশি থাকতে পারে, কিন্তু দুইটারই অ্যাট্রাকশন আছে। এই যে রিলেটিভ অ্যাট্রাকশন আপন ইলেকট্রন, এই অ্যাট্রাকশনটাকে বলে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টের বা ডোনেটের কোনো ব্যাপার না, এখানে হচ্ছে তারা ইলেকট্রন শেয়ার করে, এন্ড এই শেয়ার ইলেকট্রনের উপরে কার মানে অ্যাট্রাকশন কতটা রিলেটিভলি, এটাই হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে অ্যাট্রাকশন অফ অ্যাটম আপন ইলেকট্রন, এটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তবে কোন ইলেকট্রন? সেটা বন্ড ইলেকট্রন। এখন বন্ড ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন যেটা, ওটাও তো ডিপেন্ড করবে তার হচ্ছে গিয়া তোমার হচ্ছে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরেই। অর্থাৎ সেখানেও তো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি, নেগেটিভিটিও তত বেশি। তাহলে আমরা যদি স্টার্টিং থেকে দেখি যে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি হচ্ছে, সেখানে আয়োনাইজেশন এনার্জিও বেশি, সেখানে অ্যাফিনিটিও মোর, ওখানে নেগেটিভিটিও মোর। আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত লেস হচ্ছে, আয়োনাইজেশন এনার্জিও লেস, অ্যাফিনিটিও লেস, নেগেটিভিটিও লেস। তার মানে কি? তার মানে পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাব, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হলে অ্যাফিনিটিও ইনক্রিজ হয়, নেগেটিভিটিও ইনক্রিজ হয়। আবার গ্রুপে আয়োনাইজেশন এনার্জিও ডিক্রিজ হয়, অ্যাফিনিটিও ডিক্রিজ হয়, এন্ড তোমার ইও ডিক্রিজ হয়, নেগেটিভিটিটাও ডিক্রিজ হয়, ঠিক না? তো নেগেটিভিটি হচ্ছে দিস টাইপ। তো এখন নেগেটিভিটি লেফট থেকে যত রাইটে যাচ্ছি তত ইনক্রিজ হবে, লেফট থেকে রাইটে যত যাচ্ছি তত ইনক্রিজ হবে। তো আমি যদি লেফট থেকে রাইটে যেতেই থাকি তাহলে আমি শেষ পর্যন্ত কাকে পাবো? ফ্লোরিনকে পাবো। এখন একটু কথা বলি তোমাদেরকে, শেষটা কেন বারবার ফ্লোরিনকে নিয়ে বলতেছি। দেখো, যারা নিয়ন বা আর্গন, ওদেরকে কেন আনবো না?
এদেরকে শোনো, নিয়ন আর্গনের আয়োনাইজেশন এনার্জির সময় এদেরকে কনসিডার করা হয় যে এদের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, এদের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু অ্যাফিনিটি বা নেগেটিভিটির সময় এরা থাকে না। অ্যাফিনিটি নেগেটিভিটি এদের জিরো ধরা হয়, অ্যাফিনিটি এদের জিরো ধরা হয়। তো এই কারণে দেখবা যে ওরা অ্যাফিনিটি নেগেটিভিটির সময় আসেনি। এখন আসো আমরা লেফট থেকে যত রাইটে যাব, জানলাম যে নেগেটিভিটি ইনক্রিজ হয়, তাহলে লেফট থেকে রাইটে যেতে থাকলে সব হাইস্ট মানে এক্সট্রিম রাইটে কে আছে, লাস্টে কে আছে, ফ্লোরিন। তাহলে যদি লেফট থেকে রাইটে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হতেই থাকে, তাহলে সেই হিসেবে সবচেয়ে বেশি কার কথা, ফ্লোরিনের, এন্ড ফ্লোরিনের নেগেটিভিটি হাই। এখন তোমরা একটু ফলো করো, তার এফিনিটিও তো হাইয়েস্ট হওয়ার কথা ছিল, কিন্তু এফিনিটি তার যে কোনো কারণে কি হয়ে গেছিল, কমে গেছিল, কিন্তু সেই কারণটা কিন্তু নেগেটিভিটিতে থাকেনি। মানে এফিনিটির সময় ইলেকট্রন অ্যাফিনিটি যখন, তখন ফ্লোরিন লেস দেন ক্লোরিন, যেটা একটা এক্সেপশন। কিন্তু যখন ইলেকট্রন নেগেটিভিটি, তখন কিন্তু সেই এক্সেপশন আর নো মোর, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল ফ্লোরিনের নেগেটিভিটি ফ্লোরিনের চেয়ে বেশি। তাইলে সবচেয়ে বেশি কার, তাহলে ফ্লোরিনের। তাহলে ফ্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, যেটা হবারই কথা ছিল, কারণ লেফট থেকে যত রাইটে যায় নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, আর নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হওয়ার সাথে সাথে আবার অ্যাফিনিটি ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ হতে থাকে, যার কারণে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, রিমেম্বার। তো আজকে এই 5টা রেখে দিলাম, ডিসকাস করলাম পিরিয়ডিক প্রপার্টিস এর মধ্যে। আর যে 2টা প্রপার্টি সেটা আমি নেক্সট ক্লাসে অ্যাড করে দিব।